স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতাল কর্তৃপক্ষের নির্যাতনে সিনিয়র এএসপি মোহাম্মদ আনিসুল করিম শিপনের নিহতের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। এদিকে নিহত এএসপি গাজীপুরের বাসায় যান পুলিশের কর্মকর্তা ও তদন্ত দলের সদস্যরা। এই মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার কথা জানান তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল সোমবার সকালে রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে মানসিক সমস্যার কারণে আনিসুল করিমকে নিয়ে যায় পরিবারের সদস্যরা। অভিযোগ, এর কিছুক্ষণ পরই অনুমোদনহীন ওই হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের নির্যাতনে মারা যায় পুলিশের ওই অতিরিক্ত পুলিশ সুপার। নিহত পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বুধবার দুপুরে নিজ দপ্তরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, জড়িত কেউই ছাড় পাবে না। এটা নিয়ে তদন্তর পরে আরও যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। তারা কিভাবে এই হাসপাতাল চালাচ্ছিল আমি এখনও শুনছি, আমি নিশ্চিত নই এই হাসপাতালের অনুমোদন যথাযোগ্য কর্তৃপক্ষের থেকে নেয়নি। একই দিন সকালে নিহত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি গাজীপুরে যান পুলিশের কর্মকর্তা ও তদন্ত দলের সদস্যরা। খুব দ্রুত আনিসুল করিম হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান তেজগাঁ বিভাগের ডিসি হারুনুর রশিদ। এই প্রক্রিয়ার সাথে কারা কারা জড়িত, এই কারা এই ধরনের এই নাম কষ্টে ক্লিনিক করে বিভিন্ন মানুষকে হয়রানি করছে, এর সাথে কোনো দপ্তরে কোনো হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো কেউ জড়িত আছে কিনা, প্রত্যেকে আমরা তদন্তের মধ্যে আইনের আওতায় এনে প্রত্যেকের বিরুদ্ধে আমরা যত ব্যবস্থা করি। এ সময় 31তম বিসিএস ও পুলিশ ক্যাডারের প্রথম স্থান অধিকারী আনিসুল করিমের পরিবারকে সহমর্মিতা ও সমবেদনা জানান পুলিশ কর্মকর্তা ও তদন্ত দলের সদস্যরা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটি সংবাদ শিরোনামেই জানাচ্ছিলাম, অভিযান শুরু হয়েছে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে কোন কোন হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে? ধন্যবাদ জুই, আপনি যথার্থ বলছেন। সন্ধ্যা থেকে কিন্তু চট্টগ্রামে যে স্বাস্থ্য অধিদপ্তরে যাদের কিন্তু আসলে লাইসেন্স নবায়ন করা হয়নি সেই হাসপাতালগুলোতে কিন্তু অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম। সিভিল সার্জনের নেতৃত্বে কিন্তু তারা অভিযান শুরু করেছে। আমি আছি কিন্তু আসলে সিটি হেলথ ক্লিনিক। এই হাসপাতালে কিছুদিন আগে গর্ভপাত করতে গিয়ে কিন্তু আসলে এক মুমূর্ষ রোগীর কিন্তু মৃত্যু হয়েছিল। এই হাসপাতালে কিন্তু একটু আগে অভিযান চালানো হয়েছে, একটু পর আমরা দেখব কিন্তু তারা সিলগালা করার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন সিভিল সার্জন রয়েছেন শেখ ফজলে রাব্বি। আমি জানতে চাচ্ছি, আজকে থেকে আপনারা অভিযান শুরু করেছেন, অভিযোগটা কি তাদের? আপনারা জানেন, আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আমাদের বেসরকারি হাসপাতাল ক্লিনিকের মধ্যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা শুরু হয়েছে নেওয়া। তার ভিতরে আমরা চলমান একটা প্রক্রিয়া চলছিল, সমস্ত হাসপাতালগুলো যাদের লাইসেন্স নবায়ন আছে কিনা বা তাদের কতদিন তাদের নিয়মিত আছে কিনা সবগুলো আমরা কার্যক্রমগুলো হাতে নিয়েছিলাম। পাশাপাশি যে সমস্ত ক্লিনিকে অনিয়মগুলো আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, সেই সমস্ত হাসপাতালে আমরা অভিযান শুরু করেছি। তারই প্রক্রিয়ায় এখানে কিছু অনিয়মের অভিযোগ শোনায় আমরা এখানে এসেছিলাম এবং এখানে এসে আমরা বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছি। সেই অনিয়মের পরিপ্রেক্ষিতে আমরা এই হাসপাতালকে আমাদের সাথে সিভিল সার্জনের নেতৃত্বে এই অভিযানটা হয়েছে। পুলিশ প্রশাসন আমাদের সর্বাত্মক সহায়তা করেছে এবং এই হাসপাতালটিকে আমরা বন্ধ করে দিয়ে গেছি। এবং এখানে বেশ কয়েক মাস আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আইনি ব্যবস্থা সেগুলো পুলিশ প্রশাসন নিচ্ছে। আটক করেছেন কিনা কাউকে? তা আমরা জানতে পেরেছি এখান থেকে 2 জনকে আটক করা হয়েছে, এই ক্লিনিকের মালিক বা ব্যবস্থাপক এবং একজন তথাকথিত সিস্টার। অভিযান কি অব্যাহত রাখবেন কিনা? এরকম তো চট্টগ্রামে আরও অনেক এরকম হাসপাতাল, যেখানে অভিযোগ পাবো আমাদের এটা এবং আপনাদের মিডিয়াদের কাছে আমরা অনুরোধ থাকবো, মিডিয়া প্রিন্ট এবং মিডিয়া যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। কোথাও কোনো অনিয়ম থাকলে আমাদেরকে অবহিত করবেন। এর পাশাপাশি আমরা বিভিন্ন সোর্স থেকে যদি অনিয়মের খবর পাই আমরা সেগুলোও ব্যবস্থা নিব। এবং আজকে আরও একটি হাসপাতালে আমরা অভিযান চালিয়েছি,
সেটা ছিল আলামিন হাসপাতাল। ওখানে আমরা অন্যান্য কার্যক্রম সন্তোষজনক পেলেও অন্যদের এক্সরে ডিপার্টমেন্টে কিছু অনিয়ম থাকায় সেটাকেও আমরা বন্ধ করে দিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। জুই, আপনি অবশ্যই বুঝতে পারছেন সিভিল সার্জন যেমনটা জানিয়েছেন, চট্টগ্রামে আরও অনেক এরকম বেসরকারি হাসপাতাল আছে যাদের কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নেই, আবার কোনো কোনো হাসপাতাল লাইসেন্স কিন্তু নবায়ন করেনি। তাদের বিরুদ্ধে তারা অভিযান অব্যাহত রাখবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জুইয়ের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, কাগজে কলমে সারা দেশে অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা 100 হলেও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 1,500-এর বেশি। সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর বদলে সুস্থ ব্যক্তিকে অর্থের বিনিময়ে জোরপূর্বক বানানো হয় মানসিক রোগী। অবৈধ এসব প্রতিষ্ঠান বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত হচ্ছে সেই তালিকাও। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2015 সালে রাজধানীর মহাখালী এলাকায় প্রিভেনশন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে গুরুতর জখম অবস্থায় 60 জনকে উদ্ধার করে র্যাব। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই চলেছে 13 বছর ধরে। 2017 সালে যুগ্ম সচিব ফসিউদ্দিনকে অর্থের বিনিময়ে জোরপূর্বক মানসিক রোগী বানানোর চেষ্টা করে তার পরিবার, যাতে সহযোগিতা করেছে ঢাকা মনোরোগ ক্লিনিক। মাইন্ড কেয়ারের মতো এসব প্রতিষ্ঠানেও কখনো চিকিৎসা হতো না, চলত অর্থের বিনিময়ে সুস্থ মানুষকে মানসিক রোগী বানানোর প্রতিযোগিতা। জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর অরূপ রতন চৌধুরী বলছেন, অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরেই এমন ব্যবসা চালিয়ে যাচ্ছে সারা দেশে 1,500 অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। সম্পত্তির কারণে কোনো ব্যক্তিকে মানসিক রোগী বানিয়ে তার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়া বা দখল করে নেওয়া, এইটা একটা কারণ হচ্ছে মানসিক এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর, এবং দেখা যাচ্ছে টাকার বিনিময়ে তারা এইগুলা কাজ করছে। এদিকে বুধবার সচিবালয়ে এক বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, অবৈধ তালিকা প্রস্তুত আর খুব শীঘ্রই এসব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাচ্ছি যে ডিভিশন ওয়াইজ, জোন ওয়াইজ এই সমস্ত জিনিসগুলোকে বের করতে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ওনার এলাকার টোটাল লাইসেন্সড এবং আনলাইসেন্সড লিস্ট আমাদের কাছে দেবেন। তখনই স্বাস্থ্য ডিপার্টমেন্ট মনে করবে যে এইখানে অনিয়ম হচ্ছে, আমাদেরকে বললে আমরা যাব সেখানে, কিংবা আমাদের গোয়েন্দা তথ্য যদি আমরা খবর পাই, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী আলাপ আলোচনার মাধ্যমে সেই ব্যবস্থাটা নেবে। মাদকাসক্তি নিরাময়ের নামে বাণিজ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। তথ্য ও অনুসন্ধান দুটোই বলছে পুলিশ বাহিনীর মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের মাদক সংশ্লিষ্টতা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপিতে কর্মরত সহস্রাধিক পুলিশের ডোপ টেস্ট হয়েছে। অক্টোবর পর্যন্ত তাদের মধ্যে 50 জনের পজিটিভ পাওয়া গেছে। পুলিশ বলছে ব্যক্তির দায় সংস্থা নেবে না। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু বিভাগীয় ব্যবস্থায় যথেষ্ট নয়, ফৌজদারি অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের বিশেষ প্রতিবেদন। জনগণের বন্ধু ও রক্ষক পুলিশের কিছু বিপদগামী সদস্য মাদক কারবারে জড়িয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে। চলতি বছরের জুন মাসে মোহাম্মদপুর থেকে পুলিশের হাতেই আটক হয় এসআই আতিক। উদ্ধার হয় 11,000 পিস ইয়াবা ও নগদ 5 লাখ টাকা। তার কদিন আগে 8,000 পিস ইয়াবা সহ ঠাকুরগাঁওয়ের কোর্ট পুলিশের একজন এসআই সহযোগী সহ আটক হয়। ঢাকার অদূরে র্যাবের হাতে 18,000 পিস ইয়াবা সহ আটক হয় টঙ্গী পশ্চিম থানা পুলিশের সাবেক ওসি অপারেশন ও এসআই রাকিব। আর সবশেষ দুদিন আগে যাত্রাবাড়ি থানার এক এসআই ইয়াবা নিয়ে ধরা পড়েছে র্যাবের কাছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাহিনীতে শুরু হয়েছে ডোপ টেস্ট, নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থাও। আমি আসার পরে একটা অফিসারকে আমরা সাসপেন্ড করেছি, সে একটা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিল। আমি সব ইউনিটকে বলে দিয়েছি যে আমাদের র্যান্ডম স্যাম্পলিং করা হবে, কোনো ফোর্স বা অফিসার যদি মাদকের সঙ্গে জড়িত হয়, ড্রপ টেস্টে ধরা পড়ে তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হবে। ব্যক্তির দায় কখনো আমরা সংস্থা নেইনি বা নিবও না। আপনারা জেনে থাকবেন যে যারাই এই ধরনের অপরাধ করেছে, আমাদের নজরে এসেছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা সর্বোচ্চ শাস্তি আমরা দিয়েছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিভাগীয় ব্যবস্থা ভালো কিন্তু যথেষ্ট নয়। তার যে অপরাধটা, এটা শুধু বিভাগীয় মামলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ অপরাধটা হচ্ছে ফৌজদারি অপরাধ। পুলিশের ক্ষেত্রে একটা কালচার আছে যেটাকে আমরা বলি হচ্ছে ব্লু ওয়াল অফ সাইলেন্স। মানে হচ্ছে একজন সহকর্মী যদি অপরাধ করেন, অন্যরা চুপ করে থাকবেন, তারা
নিষ্পক্ষ থাকবেন। এর কারণে কিন্তু দুর্নীতি ব্যাপকভাবে প্রশ্রয় পায়। পজিটিভ ভাবমূর্তি রয়েছে পুলিশের, যেসব কাজে পুলিশকে আমরা সাধুবাদ জানাই, সেই সাধুবাদ জানানো বা সেই কাজগুলো কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ হয়। পুলিশের ইন্টারনাল ইনভেস্টিগেশন আরো জোরদার করা উচিত। দেরিতে হলেও পুলিশ বাহিনীর ভেতরে মাদক বিরোধী এমন শুদ্ধি অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। তথ্য বলছে রাজধানীর মাদক প্রবণ এলাকাগুলোতে আগে কাজ করেছেন কিংবা বর্তমানে কর্মরত আছেন এমন পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি বাড়তি নজরদারি রাখা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ হয়তোবা আপাতত পুলিশ বাহিনীর মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার প্রবণতা অনেক ক্ষেত্রেই কমিয়ে আনবে। তবে দীর্ঘমেয়াদে সফলতা পেতে হলে প্রয়োজন পুলিশ বাহিনীর আধুনিকায়ন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। 148 কোটি টাকা পাচারের অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপুল এবং তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সহ পরিবারের আরও 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেওয়া হয়েছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। এই 2 সংসদ সদস্য ছাড়াও দুদকের তদন্তে থাকা অন্য এমপিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মামলা হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। আলী তালুকদারের প্রতিবেদন। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল মানব পাচারের অভিযোগে আটক কুয়েতের কারাগারে। পাপুলের বিরুদ্ধে অভিযোগ অবৈধ সম্পদ আর শত শত কোটি টাকা পাচার, যার তদন্তে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদের বিবরণীর চেয়েও মানব পাচারের মাধ্যমে কুয়েতে গড়েছেন শত শত কোটি টাকার সাম্রাজ্য। অবৈধ সম্পদ আর টাকা পাচারের অভিযোগ তদন্তে মাঠে নামে দুদক। অনুসন্ধানে বেরিয়ে আসে শালিকা জেসমিন প্রধানের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 148 কোটি টাকা পাচার ও 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য। বুধবার দুদকের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে দুদকের আঞ্চলিক কার্যালয়ে মামলা করে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 4-2 ও 3 ধারায় আসামি করা হয় শালিকা জেসমিন প্রধান, এমপি শহীদ ইসলাম পাপুল, সংসদ সদস্য স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে। 148 কোটি টাকার মতো তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেন হয়েছে, তারা হস্তান্তর হয়েছে, রূপান্তর হয়েছে, সদ্যাবৃত হয়েছে। কাজে এই অভিযোগে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ে মামলা দায়ের করা হয়েছে। দুদক কমিশনার বলেন, এমপি পাপুল ও স্ত্রী সেলিনা ইসলামই শুধু নয়, অনুসন্ধানাধীন বাকি অন্য এমপিদের বিরুদ্ধে তদন্ত শেষে মামলা করবে দুদক। জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। কমিশনার জানান, দুদকের কাছে কখনোই দলীয় পরিচয় মুখ্য নয়। প্রয়োজনে পাপুলকে দেশে ফিরিয়ে আনতেও ব্যবস্থা নেওয়া হবে। 2টি অভিযোগের ব্যাপারে 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সিলেটের রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত এসআই আকবর ধরা পড়ায় সন্তোষ জানালেও এখনও নির্যাতনে জড়িত ফাঁড়ির অন্য সদস্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ রায়হানের স্বজনরা। একই সাথে আকবরকে পালাতে কোন সিনিয়র কর্মকর্তা পরামর্শ দিয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তাদের। তবে অপরাধ প্রমাণিত হলে পুলিশের কেউই ছাড় পাবে না, জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠিক 1 মাস আগে 11 অক্টোবর রায়হানকে নির্যাতনে হত্যার অভিযোগ ওঠে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ কয়েকজনের বিরুদ্ধে। এরই মধ্যে মামলায় 3 পুলিশ সদস্য এবং প্রধান আসামি আকবর ধরা পড়েছে পুলিশের হাতে। ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পর ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। আমি অন্য কোনো কারণে ভাগি নাই। কিন্তু আকবরকে কোন কর্মকর্তা পালাতে পরামর্শ দিয়েছে এ প্রশ্ন এখন স্বজনদের। সেই সঙ্গে কোন প্রক্রিয়ায় আকবরকে আটক করা হলো সে বিতর্কের ঊর্ধ্বে উঠে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি তাদের। খুনি আকবর কিভাবে ধরা পড়ছে, কে ধরছে না ধরছে, এইটার বিতর্কে আমি যাব না। কিলার আকবরের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে দ্রুতভাবে অ্যারেস্ট করা হোক। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, ভিডিও ফুটেজকে তথ্য হিসেবে নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যিনি বা যারা তাকে এই ধরনের পরামর্শ দিয়েছে যদি হয় তা অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া সন্দেহভাজন অন্যান্য পুলিশ সদস্যরাও নজরদারিতে আছেন। পিবিআই চাইলেই তাদের হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা। যারা সন্দেহভাজন বলে যাদেরকে ধরা হচ্ছে, যারা ওই সময় ছিল, তারা সবাই আমাদের নজরদারিতেই আছে, জড়িত থাকার সম্ভাবনা আছে এই মামলা সংক্রান্তে।
তারা আমাদের কাছে বলছে আমরা তাকে হ্যান্ড ওভার করছি। এদিকে আকবরের গ্রেফতারের পর স্বস্তিতে এলাকাবাসীও। নতুন করে কঠোর কর্মসূচি নয়, আইনি প্রক্রিয়ায় লড়ে যেতে চান স্থানীয় আন্দোলনকারীরা। আমরা আইনি প্রক্রিয়ায় যাব এখন আমরা কালকে আবার লয়ারদের সাথে বসবো একটু। 7 দিনের রিমান্ড শেষে আকবরকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। রিমান্ড শেষে জেল হাজতে রয়েছে আরও 3 পুলিশ সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বুধবার সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে শারীরিক প্রতিবন্ধীদের সহায়তা হয় সংগঠনের পক্ষ থেকে। যুবলীগের সাবেক নেতৃবৃন্দ মনে করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নিয়মিত কাউন্সিলের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। আর বর্তমান নেতৃত্ব বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান যুবলীগ। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন তারা। শালি জয় রিপোর্ট। যুবনেতা শেখ ফজলুল হক মনির হাতে দেশের প্রথম যুব সংগঠন যুবলীগের প্রতিষ্ঠা 1972 সালে। সদ্য স্বাধীন দেশে জনমুখী নানা কাজে যুব সমাজকে সম্পৃক্ত করে প্রশংসিত হয় সংগঠনটি। তবে প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মাথায় বঙ্গবন্ধু আর তার পরিবারের সঙ্গে শেখ মনির পরিবারকেও হত্যা করে ঘাতকরা। তারপরও 75 পরবর্তী সামরিক শাসন বিরোধী যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। তবে প্রায় আধা শতাব্দী পুরনো সংগঠনটি গত কয়েক বছর প্রশ্নবিদ্ধ হয় এর কর্মকাণ্ডে। বিশেষ করে ক্যাসিনো ব্যবসা ও টেন্ডারবাজির মতো অপরাধে যুক্ত হতে থাকে অনেক নেতাকর্মীর নাম। যুবলীগের সাবেক নেতা জাহাঙ্গীর কবির নানক মনে করেন, এমন ধারা থেকে ফিরিয়ে আনতে গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা জরুরি। এই অপ্রিয় সত্য কথা যেটা, এটি সত্যি, কাউন্সিলগুলি একেবারে সময় মতো অনুষ্ঠিত হওয়া উচিত। আর সময় মতো অনুষ্ঠিত হলে কেউ দলটাকে বা দলের ভিতরে কোনো নেতৃত্ব এককভাবে কোনো প্রভুত্ব করতে পারে না। আমি সম্পূর্ণ সততার সঙ্গে এই দায়িত্বগুলো পালন করব। এমন বাস্তবতায় সংগঠনটির শীর্ষ নেতৃত্বে আসেন শেখ মনির পুত্র শেখ ফজলে শামস পরশ। বলছেন, ইতিবাচক পরিবর্তন প্রতিষ্ঠায় কাজ করছেন তিনি। আমাদের পরিবর্তন যেটা আমরা কালচার অফ পলিটিক্সটা, এখন আর যুবলীগ আসবো না, যুবলীগে কি বলে ভালো পরিবারের ভালো বংশের শিক্ষিত ছেলেপেলেরা এখন আর মনে করে না যে পলিটিক্সে আসা মানে খারাপ কিছু। তারা এখন পলিটিকে আসার ব্যাপারে আগ্রহী, যুবলীগে আসার ব্যাপারে আগ্রহী। আমরা কালচার চেঞ্জ করতে পেরেছি যে আমরা সেবামূলক রাজনীতির ধারাতে নিয়ে এসেছি। যুবলীগের বর্তমান চেয়ারম্যান বলছেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রতিটি নেতাকর্মীকে পরিচালিত করা এবং তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতেই কাজ করবে আগামীর যুবলীগ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কুমিল্লার চৌয়াড়ায় যুবলীগ নেতা জিলানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বাড়ি থেকে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার সময় চৌয়াড়া পুরাতন সড়কে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সকাল 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিলানি। সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, জিলানি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। বুধবার জাতীয় সংসদে মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে তিনি এ প্রস্তাব করেন। বলেন, ভাষণের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে এক একটি প্রবন্ধ রচনা করা যায়। এছাড়াও সংসদ সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। 52 ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট গঠন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে কথা বলেন সংসদ সদস্যরা। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতে পারেনি যে বাঙালিরা তাকে হত্যা করবে। 1975 সালে 15 আগস্ট 71-এ পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা।
বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধু বাংলার আকাশ বাতাস পানি মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বাঙালির মণিকোটায় চিরস্মরণীয়। বঙ্গবন্ধুর ভাষণটি যদি আমাদের সংবিধান এমনকি ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থায় ঠাঁই পেতে পারে, তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমের সকল স্তরে এটি পাঠ্যপুস্তকের সিলেবাসভুক্ত হবে না কেন? 7ই মার্চের এই ঐতিহাসিক ভাষণকে মাননীয় স্পিকার আমাদের শিক্ষা কার্যক্রমের সিলেবাসভুক্ত করা হোক। ঢাকা 18 উপনির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি প্রার্থীর অভিযোগ বহিরাগত এনে কেন্দ্র দখলের পায়তারায় আছে আওয়ামী লীগ। অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ প্রার্থী বলেছে, অন্তর্কোন্দলে বিএনপি প্রার্থী নিজেই এখন কোণঠাসা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। ঢাকা 18 আসনে মোট ভোটার 5,77,188 জন, আর ভোট কেন্দ্র 217, ভোট কক্ষের সংখ্যা 1,353। এর মধ্যে পুরুষ ভোটার 2,96,135 জন এবং নারী ভোটার 2,81,053 জন। এই আসনে ইভিএম এ পরিচালিত ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সকল ধরনের আপনার ফোর্সেস, আমাদের যে ম্যানেজমেন্ট, এভরিথিং মানে ফ্যান্টাস্টিক, যাতে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারে। যারাই অভিযোগ করতেছে তাদের অভিযোগগুলোকে অধিক গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। যদিও ভোটের একদিন আগেও অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছোড়াছুড়ি থামেনি প্রার্থীদের। এখানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, যেহেতু জনগণ আমাদের পক্ষে আছে, আমরা জনগণের উপর বিশ্বাসী। বিভিন্ন থানা থেকে তারা লোকজন এনে কালকে সেন্টার দখল করার চেষ্টা করতেছে। আপনারা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ করেছেন, একে অপরের প্রার্থীকে কর্মীকে রক্তাক্ত জখম করেছেন, আপনার বিরুদ্ধে মশাল মিছিল হয়েছে, আপনার বিরুদ্ধে গণমিছিল হয়েছে, আপনাকে ওরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। সেই দায় আপনারা আমাদের উপর চাপাবেন না। বৃহস্পতিবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে এই আসনে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনেও ভোট কাল। সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইভিএম মেশিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 171টি কেন্দ্রে একযোগে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপি থেকে সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6,127 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,524টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,715। এ পর্যন্ত মোট শনাক্ত 4,25,353। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,715 জন। মোট সুস্থ হয়েছেন 3,43,131 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের ফাইজারের ভ্যাকসিন 90% পর্যন্ত সুরক্ষা দেবে। একই দেশের মডার্নার ভ্যাকসিন মানব শরীরে নিরাপদ। দ্রুতই বাজারে আসবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক 5, সাথে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনও। এসব দাবি ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর, কিন্তু আসলেই কবে ভ্যাকসিন বাজারে আসবে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন অন্তরা বিশ্বাস। 2019 সালের শেষে চীনের উহান শহরে শুরু হয় নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বিশ্বের 2 শতাধিক দেশে। মহামারী আকার ধারণ করে কোভিড-19। সেই থেকে সবার প্রশ্ন, করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে আসবে? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো নেই পৃথিবীর কাছে। জুন মাস থেকেই ভ্যাকসিন আসার আভাস পাওয়া যাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর সব মাসেই ভ্যাকসিন আসার ভবিষ্যৎবাণী শোনা গেছে, কিন্তু ভ্যাকসিন পরীক্ষার সব ধাপ সম্পন্ন হয়নি। গবেষকরা বলছেন, সঠিক উপায়ে ভ্যাকসিন তৈরি করতে লেগে যায় কয়েক বছর, কিন্তু করোনা মহামারী ঠেকাতে দ্রুততম সময়ে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে। এই বছর শেষে অথবা 2021-এর
প্রথম মাসের মধ্যেই হয়তো 2-1 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন বাজারে আসবে। ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রয়েছে 170টিরও বেশি প্রতিষ্ঠান। সর্বাধিক আলোচনায় রয়েছে 6টি ভ্যাকসিন বা টিকা। এগুলো হলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার 2 টিকা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার যৌথ উদ্যোগের টিকা। আলোচনায় আছে রাশিয়ার টিকা স্পুটনিক 5, চীনের সিনোভ্যাক এবং ভারতের বায়োটেক ইন্টারন্যাশনালের টিকাও। বাংলাদেশের গ্লোব বায়োটেকের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় রয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিন যেটা, ওটাই তো আমরা আনতেছি 3 কোটি টাকা দিয়ে। ডিসেম্বরে আমরা পাবো, না হলে ম্যাক্সিমাম হলো জানুয়ারিতে আমরা পাবোই। তো এখন দেখা যাচ্ছে যে ফাইজার অ্যান্ড বায়োএনটেক, যে জার্মান কোম্পানি, ওরা বানাচ্ছে, ওরা 90% প্রোটেকশন দেয়। আমাদের এটাও কাছাকাছি, কারণ আমাদের এখানে আবার 80% প্রোটেকশন দেবে। ভ্যাকসিন প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের গ্লোব বায়োটেক কিন্তু এগিয়ে আছে। তাদের এক্সপিরিয়েন্স ইজ নো লেস দেন ফাইজার অর অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চার, কিন্তু আমাদের তো সেই ফ্যাসিলিটি দিতে পারি নাই। করোনা ভাইরাসের টিকা ক্রয়, বিতরণ, পরীক্ষা ও চিকিৎসা করতে উন্নয়নশীল দেশগুলোকে $1200 কোটি অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এদিকে টিকা আসলেও তা কতদিনের জন্য শরীরে কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কতদিন কাজ করবে সেটি এখনো নিশ্চিত নয়। সেই জন্য যে সময় দরকার গবেষণার, সেটি সেই 1 বছর বা 2 বছর পরে সেটা বোঝা যাবে। তাই টিকা আসার আগ পর্যন্ত মাস্ককেই প্রতিরোধের হাতিয়ার মনে করার আহ্বান বিশেষজ্ঞদের। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় এমনকি তৃতীয় ঢেউও আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আগের মতোই হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের দেওভোগে রাজলক্ষ্মী নারায়ণ মন্দিরের দেবত্ব সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। দিলীপ কুমার মণ্ডলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 300 বছর আগে শহরের দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করেন ভিকনলাল পাণ্ডে। সে সময় পূজা অর্চনা ও স্থানীয়দের পানীয় জলের চাহিদা মেটাতে মন্দিরের পাশেই 400% একটি পুকুর খনন করা হয়। দেবত্ব সম্পত্তি হিসেবে রেকর্ডকৃত এই পুকুর সম্প্রতি দখল চেষ্টার অভিযোগ উঠেছে সিটি মেয়র সেলিনা হায়াত আইভি ও তার পরিবারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন হিন্দু ধর্মাবলম্বীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সিটি মেয়র তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরটি জবরদখলের চেষ্টা করছেন। আমাদের ঐতিহ্যবাহী যে রাজা লক্ষ্মীনারায়ণের উপরে নারায়ণগঞ্জের প্রতিষ্ঠা, সেই রাজা লক্ষ্মীনারায়ণজির দিঘি আমাদের আজকে দীর্ঘদিন থেকে আমাদের বেদখল হয়ে যাচ্ছে। টোটাল সম্পত্তিতে গ্রাসের একটা পায়তারা করছে এবং এটা আমরা যেও শুনতে পাচ্ছি এটা বিক্রির একটা পায়তারা চলছে বলে আমরা জানতে পেরেছি। পরে বিক্ষোভ মিছিল সহ একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপি দিয়েছেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় এটা পৌঁছে দেব এবং আমার বিশ্বাস যে আইনগতভাবে যে সমস্যা সেভাবেই সমাধান হবে। মন্দিরের পুকুর রক্ষায় আদালতে মামলা দায়ের করা হলেও আইভি রহমানের লোকজন মামলার বাদী সহ সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনে হেরে গেলেও নিজের অবস্থানে এখনো অনড় ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরে বাধা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তার শিবির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন, খুব শিগগিরই দ্বিতীয় দফায় মার্কিন ক্ষমতায় ট্রাম্প প্রশাসনকে দেখবে বিশ্ব। তবে কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করতে পারবে না বলে জোর গলায় মন্তব্য করেছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। জো বাইডেনের বিজয়কে এখনও মেনে নিতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো মূল্যে নিজ ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু করেছেন আইনি লড়াই। আর সেই লড়াইয়ে পরাজিত নেতার পাশে এখন দাঁড়িয়েছেন অনেক রিপাবলিকান নেতাও। নির্বাচনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার শতভাগ অধিকার ট্রাম্পের রয়েছে বলে জানিয়েছেন সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাকনেল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মুখেও শোনা গেছে আত্মবিশ্বাসের সুর। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রত্যেকটি বৈধ ভোট গণনা করবেন তারা, আর আবারও দ্বিতীয় দফায় ফিরে আসবে ট্রাম্প প্রশাসন।
The world is watching. বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফোন কল পাচ্ছি আমি। সবাই দেখেছে আমাদের নির্বাচন, আর তারা এটাও বুঝতে পেরেছেন যে আমরা বৈধ প্রক্রিয়াতেই অগ্রসর হচ্ছি। The world should have every confidence. তবে নির্বাচনে ট্রাম্পের পরাজয়কে অস্বীকার করার বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করেছেন বাইডেন। জোরালো গলায় তিনি জানান, কোনো শক্তি বাধা দিতে পারবে না 20 জানুয়ারির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায়। খোলামেলাভাবেই বলছি, আইনি ব্যবস্থা গ্রহণের কোনো প্রয়োজন দেখছি না আমি। যেমনটা পম্পেও দাবি করেছেন, তেমন কোনো কারচুপি বা ভোট জালিয়াতির কোনো প্রমাণই নির্বাচনে পাওয়া যায়নি। এদিকে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা মার্কিনীদের জাতীয় সুরক্ষা এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। এই বিষয়টিকে মার্কিনীদের গুরুত্বের সাথে দেখা উচিত বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। নিবির আমিন, নিউজ 24। মিয়ানমারে 8 নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের প্রকাশিত ফলাফলে প্রত্যাশিত জয় পেয়েছে ক্ষমতাসীন অং সান সুচির দল এনএলডি। দলটির দাবি, তারা প্রয়োজনীয় 322টি আসন জিতে বিজয় নিশ্চিত করেছে। এনএলডির জয় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রধান বিরোধী দল ইউএসডিপি। তবে মিয়ানমারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকলেও এরই মধ্যে অং সান সুচিকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছে জাপান সহ কয়েকটি দেশ। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লোগো উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন অনুমোদন পাওয়া ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, এমপি মোর্শেদ আলম, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যাংকটির চেয়ারম্যান জসিমউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। পাশাপাশি আমানতকারীদের অর্থের সঠিক বিনিয়োগ নিশ্চিত করে তাদের স্বার্থ রক্ষা করাই হবে ব্যাংকের মূল দৃষ্টিভঙ্গি। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।